নমস্কার, রিপাবলিক বাংলার প্রাইম টাইমের আরও একটা স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি সঙ্গে স্বর্ণালী এবং এ যাবৎকাল অন্তত 4th মের পরে অনেক আমরা একদিকে সংশোধন করার মতো কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখলাম, পাশাপাশি উন্নয়ন, চাবুকের গতিতে একের পর এক সরকারের ডিসিশন, আর তার সঙ্গে কিছু রং পরিবর্তন, দল পরিবর্তন বা জার্সি পরিবর্তনের চেষ্টা, তার একটা ছবি দেখতে পাওয়া গেছে। কিন্তু এই সব কিছুর মধ্যে নিঃশব্দে নিঃসারে যারা কাজ করে চলেছেন বহু বছর ধরে এবং এবারের নির্বাচনেও, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, যারা মূলত সবসময় তারা বলেন যে তারা সমাজ গঠনের কাজ করে আসছেন এবং এক্ষেত্রেও নিঃসারে এই যে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে যে চেতনা তৈরি করা, যে চেতনার উন্মেষ, যে কোথাও বোধ ধারণা যে আসলে কোন জায়গায় আমরা রয়েছি, তা হয়তো শুধুমাত্র রাজনীতির বক্তব্য বা মঞ্চের ভাষণে হয়তো তা হতো না। নিঃসারে যে কাজটা এতদিন ধরে হয়ে গেল, সেই কাজের পর এই নতুন পরিবর্তিত পরিস্থিতিতে এই মুহূর্তে পরবর্তী কি ভাবনা চিন্তা রয়েছে জানার জন্য এই মুহূর্তে আমরা রয়েছি। আমার সঙ্গে যিনি রয়েছেন আরএসএস এর পূর্বক্ষেত্রের প্রচার প্রমুখ জিষ্ণু বসু। স্বাগত রিপাবলিক বাংলায়। অনেকেই বলছেন এখন যত সময় যাচ্ছে আরও বেশি সামনে আসছে প্রচার বিষয়গুলো, যদিও সবাই নয়, অধিকাংশই নয়, সেক্ষেত্রে আপনাদের একটা স্ট্র্যাটেজি থাকে যে একটু আড়াল থেকে কাজ করা, একটু ভিতের কাজ করা, একটু মজবুত ভিত তৈরি করা এবং একটু একটু করে তিল তিল করে বিন্দু বিন্দু করে, যেখানে কোথাও হয়তো ক্যামেরাও গিয়ে পৌঁছয় না, যেখানে অনেক লাইভ ক্যামেরা অ্যাকশন থাকে না, যেখানে প্রত্যেক মুহূর্তের বাইট দেওয়া নেওয়া হয় না, তার মধ্যেও কাজ করে চলেছেন আপনারা দীর্ঘদিন ধরে এবং সেটা বিপুল পরিমাণে সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের চাওয়া পাওয়া বুঝে সেই মতো করে। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে যখন মানুষজন বুঝতে পারছে যে আসলে আরএসএসটা কি, তখন কি মনে হয় যে সামান্য হলেও একটুখানি একটা সাফল্য, এতদিন ধরে যে স্ট্রাগলটা হচ্ছিল সেই স্ট্রাগলটা কোথাও যেন একটা উদ্দেশ্য পেল, একটা যেন কোথাও দিশা পেল পশ্চিমবঙ্গের বুকে অন্তত? লড়াইটা তো বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার লড়াই, সে লড়াইটা তো করতেই হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সেই সময় থেকে বাঙালি হিন্দুদের এখানে বেঁচে থাকতে পারবে কিনা সেই লড়াইটা শুরু হয়েছিল। তো সেই লড়াইটা তো করতেই হবে। তাতে সেখানে আরএসএস এখনই থেমে যাচ্ছে না, রাজনৈতিক চলতে থাকবে। রাজনৈতিক চাওয়া পাওয়ার সঙ্গে সম্পর্কিতই নয়, রাজনীতি চাওয়া পাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। রাজনীতি সমাজের কল্যাণে কাজ করুক, যে রাজনৈতিক দলই থাকুন না কেন, সেটাই আমাদের চাওয়া, ওইটুকুই, যে রাজনীতি সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। তাই রাজনীতি সমাজ কল্যাণে কাজ করুক, কিন্তু সমাজের যে প্রভাব সেটা রাজনীতি, সরকার সবের ওপরে। রবীন্দ্রনাথ ঠাকুর যে স্বদেশী সমাজে বলেছিলেন যে ভারতবর্ষটা চলে সমাজের দ্বারা, ভারতবর্ষের শিক্ষা তৈরি করে সমাজ, ভারতবর্ষের যা জনকল্যাণ সে দায়িত্ব নেয় সমাজ। তাই সমাজের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই সমাজ যাতে ঠিকঠাক চলে, স্বদেশী সমাজ যেভাবে আগে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, স্বদেশী আন্দোলনের যুগে মানুষ যেভাবে ভেবেছিলেন, তাই সেটার জন্যই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাজ করে। তাই সেটাতে কোনো রাজনৈতিক দলের সমর্থন, তাকে বিরোধিতা, এরকম কিছু বিশেষ বিষয় নেই। যেখানে রাজনৈতিক শক্তি সংঘকে পছন্দ করেন না, যেমন কেরলের মতো জায়গায়, সেখানেও সংঘের শক্তি অপ্রতিরোধ্য কেরলে। আবার অনেক জায়গাতে যেখানে আমাদের স্বয়ংসেবকেরা রাজনৈতিক শক্তির তাদের খুব কাছে আছেন, সরকার তাদের স্বয়ংসেবকেরা আছেন, সেখানেও সংঘের কাজ চলছে। সংঘ একটা সমাজ তৈরি করতে চায়, যেই সমাজটা ভারতবর্ষকে পরম বৈভবশালী করে তুলবে। যে সমাজটা স্বামীজি যেমন বলতেন যে বিশ্বগুরু
আসনে ভারতবর্ষকে নিয়ে যাবে। তো এই দেশ যদি সর্বশক্তিমান এরকম দেশ হতে হয়, বিশ্বগুরু হতে হয়, তাহলে সমাজের প্রত্যেকটি মানুষের কিছু না কিছু ভূমিকা থাকে। সমাজ বাদ দিলে দেশ হয় না। সেই সমাজ তৈরির কাজটাই করে চলেছে আরএসএস দীর্ঘদিন ধরে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলবো, পশ্চিমবঙ্গের এর আগে 34 বছরের বাম জমানা এবং তারপরে 15 বছরের তৃণমূল জমানা, নিঃসন্দেহে লাস্ট কয়েক বছরে সংঘের অনেক শাখা বেড়েছে। সেই নিয়ে বারবার যখন এখানে কথা হয়েছে, যখন সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে, আমরাও গিয়ে শুনেছি। কিন্তু তারপরেও যে দিনের পর দিন বাঙালিদের থেকে যে বাঙালি আর মানে শ্যামাপ্রসাদ মুখার্জির অন্যতম বাঙালি যিনি শ্যামাপ্রসাদ মুখার্জির একটা স্বপ্ন ছিল কোথাও, যিনি হিন্দুদের জন্য লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে, সেখানে আপামর বাঙালিদের মধ্যে, বা আমি বলবো যে এবার তো কলকাতায় ব্যাপক রেজাল্ট পুরো একদম মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, সেই কলকাতায় বাঙালিদের মধ্যেও একটা আরএসএস সম্পর্কে পুরো অন্যরকম ধারণা ছিল। এত বছরের কাজ, সমাজ তৈরির কাজ, সেখানে কোনো সোশ্যাল মিডিয়া নেই, ফেসবুক নেই, ক্যামেরা নেই, এগুলো ছাড়াই আপনারা কাজ করে আসছিলেন। আজকে যখন দেখছেন যে সেই কলকাতাইয়া বাঙালিরাও জানতে চাইছেন, বুঝতে চাইছেন, ইনফ্যাক্ট যে কারণে আমরাও এই ডিসকাশনটা করছি ইলেকশনের পরে, কি এই আরএসএস, কারা, কোথা থেকে এলো, কিভাবে কাজ করলো, মানে এখন তাদেরও একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে যে আসলে তাদেরকে এতদিন ধরে ভুল বোঝানো হয়েছিল বা দূরে সরিয়ে রাখা হয়েছিল। এটা নিয়ে কি ভাবছেন? সমাজ জাগরিত হয়েছে, তাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ খুব সামান্য হয়তো কিছু ভূমিকা পালন করেছে। আসলে সমাজ জাগরিত হয়েছে, বাঙালি সমাজ ভারতবর্ষকে ভারতবর্ষের মতো করেই চেনে। ভারতবর্ষের অন্য কোনো প্রদেশ থেকে অন্য কোনো ভাষাভাষী মানুষকে দেখলে তারা বাঙালি বিরোধী বলে না। বঙ্কিমচন্দ্র বলতেন না, না, বন্দে মাতরম যখন লিখেছিলেন তখন তা সেই গান লেখার সময়, আনন্দমঠ লেখার সময় দেশ ও মাতৃকার কথাই বলেছিলেন। ঠিক। বন্দে মাতরম মন্ত্র যখন শ্রী অরবিন্দ নিলেন তখন সারা ভারতবর্ষের জন্যই নিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ স্বদেশ মন্ত্রে বলেছিলেন, হে ভারত ভুলিও না। ঠিক। তো তখনকার বাংলা তো এখনকার থেকে অনেক বড়। ইনফ্যাক্ট আমাদের জাতীয় সঙ্গীত যখন লিখেছিলেন রবীন্দ্রনাথ, তখন তো শুধুমাত্র বাংলা ভেবে একদম লেখেননি, পাঞ্জাব, পাঞ্জাব, মুর্শিদ, সিন্ধ, গুজরাট, মারাঠা, সবাই সব একদম রয়েছে একদম। সেখানে। এটাই বাংলা। ভারত মাতৃকাকে বাদ দিলে, ভারতবর্ষকে বাদ দিলে বাংলার সৌন্দর্যও থাকে না, শক্তিও থাকে না, এটাই সত্যি। তাই বাংলা নিজের ভাবনা, যে স্বদেশী ভাবনা, সেই ভাবনায় ফিরে এসেছে। বাংলা সত্যিকারের যা বাংলা ছিল, যে বাংলার জন্য আমরা গর্ব করি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য গর্ব করি, আমরা গর্ব করি স্বামী বিবেকানন্দের জন্যে, বন্দে মাতরম ঋষি অরবিন্দের জন্যে, সেই যে বাংলা ছিল, সেই বাংলাটা কিন্তু ভারত কেন্দ্রিক বাংলা। আমার এখানেই প্রশ্ন যে মানে তাহলে এই দূরত্ব বা এই ভুল বোঝানোর যে একটা প্রয়াস চিরন্তন, একটা দীর্ঘদিন ধরে একটা মগজ ধোলাইয়ের কাজ, আমি বলছি এই আরবান চত্বরকে কেন্দ্র করে, মানে কারণ এখন রেজাল্ট বেরোনোর পর একটা অভাবনীয় বিষয় হয়েছে, সেটা হচ্ছে যে কোনো দল, মত, রং নির্বিশেষে 8 থেকে 80 সবাই এখন জানতে চাইছে আরএসএস নিয়ে, সবাই এখন জানতে চাইছে সংঘ নিয়ে, কি করে কাজ হলো, কিভাবে কাজ হলো। আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই এতদিন ধরে এই মগজ ধোলাইয়ের কাজটা চললো কিভাবে তাহলে? না, দেখুন, সংঘের সম্পর্কে বা কি স্বার্থে? বিরূপ যারা বলতে চান তারা ভারতবর্ষকে মুছে দিতে চান, ভারতবর্ষকে ভুলিয়ে দিতে চান। মানে এখুনি যেটা বলছিলেন যে কালচারাল মার্কসিজমের ক্রিটিক্যাল থিওরি, তাতে এই ক্রিটিক্যাল থিওরি রবীন্দ্রনাথকে, বিবেকানন্দকে খণ্ডন করতে পারে না। আমরা কেন রবীন্দ্রনাথের উপনিষদের শিক্ষা, বিবেকানন্দের বেদান্তের কথা, সেইটা আজকের জন্য প্রাসঙ্গিক কেন, সেই যুক্তিবোধের কাছে কিন্তু কালচারাল মার্কসিজম পরাজিত হয়। ঠিক। তার জন্য বাংলাকে যদি শেষ করে দেওয়া যায়, বাংলাকে যদি ওই মানে বাংলাদেশের মতো অবস্থা হয়, একজন সন্ন্যাসী তিনি সত্যি কথা বলার জন্য তাকে এখনো পর্যন্ত তার ছাড়া হলো না, তাকে আইনের নামে, বিচারের নামে প্রহসন হচ্ছে। তো এইটা বাংলাকে শেষ করে দেওয়ার একটা রাস্তা। মানে বাঙালি তার শিকড়ে ফিরে আসতে পারছে ফাইনালি, বাঙালি তার শিকড়ে ফিরে এসেছে। এবং শুধুমাত্র হয়তো একটা ভোট দেওয়া হয়েছিল যে আর পারছি না এটা ভেবে, আমি জানি না এটা সিংহভাগ মানুষ তাই ভাবছিলেন, এবং তার থেকেও বড় অংশের যে মানুষ তারা বুঝতে পারছিলেন যে এটাই লাস্ট ট্রেন বোধহয়, এরপর বোধহয় সত্যি সত্যি পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু এখন যেটা দরকার
সেটা হচ্ছে যে সত্যি সত্যি শিকড়ে ফিরে যাওয়াটা, মানে একটা হুজুগে ফিরে গেলাম বা সরে গেলাম, একটা অন্য ডিসিশন নিলাম তা নয়, আসলে আমরা কারা। আমি দেখছিলাম এই প্রসঙ্গে কথাগুলো বলছি এই জন্য যে এর আগেও এখন মানুষ জানতে চাইছেন সংঘের কিভাবে কাজ হচ্ছে, কি করে হলো, এত কিছু হলো মানুষ। কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত যখন পাকিস্তানের সঙ্গে একটা প্রত্যুত্তর দেওয়ার পালা চলছে, যখন আরও অনেক ইস্যু নিয়ে রাস্তায় বেরোচ্ছে, যখন এসআইআর সহ আরও ইস্যু নিয়ে আমরা দেখলাম যে তখন একটা অতি বামপন্থা টিম তারা রাস্তায় নেমে হঠাৎ করে সাদা একটা ফাইল নিয়ে দেখাচ্ছে আরএসএস এর স্বাধীনতা সংগ্রামে অবদানকে। আপনি দেখেছেন বোধহয়, খুব ভাইরাল হয়েছিল ভিডিওটা। হ্যাঁ, তরুণ তুর্কি অল্প বয়সী ছেলেমেয়েরা তারা বলছে যে সাদা একটা কতগুলো একতারা কাগজ নিয়ে ফাইলে বলছে এই যে এটা হচ্ছে আরএসএস এর অবদান। এবং এই ধরনের জিনিসগুলো বারবার করে কোথাও ঘুরে ফিরে যেন যারা রাজনীতির মঞ্চে সরাসরি নেই, ঘুরে ফিরে কেন জানি না বারবার অ্যাটাকটা সেদিকেই যাচ্ছিল। মিথ্যে কথা বারবার বললে সেটা অনেক ক্ষেত্রে প্রভাবিত করে। এবং সংঘেও প্রথম দিকে প্রচারের ক্ষেত্রে প্রচার মাধ্যমে কথা বলতেন না, কারণ প্রচারের মাধ্যমে সংঘের কিছু হওয়ার নেই। সংঘের কাজ মানুষ তৈরি করা, মানুষের সঙ্গে মানুষের তার যে সম্পর্ক, এবং সেই মানুষ লোকসংগ্রহ, লোকসংস্কার, দেশমাতৃকার জন্য করা। কিন্তু মিথ্যে কথা দিনের পর দিন বলতে বলতে একটা মিথ্যে মানুষের মনে গেঁথে যায়। যেমন স্বাধীনতা সংগ্রামের সংঘের যিনি প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার, তিনি কলকাতাতেই স্বাধীনতা সংগ্রামে প্রথম অংশগ্রহণ করেছিলেন, অনুশীলন সমিতির সদস্য ছিলেন। আমাদের সংঘের যে পদ্ধতি, এই শারীরিক চর্চা এবং অন্যান্য যেগুলো, সেগুলো অনুশীলন সমিতির মতোই নেওয়া। কেশব বলিরাম হেডগেওয়ার একাধিকবার জেলে গেছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে। তাই এইরকম একজন দেশপ্রেমিক মানুষ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা। চিমুরে 42-এর আন্দোলনের সময় স্বয়ংসেবকেরা প্রাণ দিয়েছে, স্বয়ংসেবকেরা সত্যাগ্রহে অংশগ্রহণ করেছে, গুলি চলেছে, প্রাণ দিয়েছে। এই কথাগুলো আজকে সকলে জানে, যারা এই নিয়ে আগ্রহ আছে তারা জানতে পায়। তো এগুলো দিনের পর দিন, এই ফলস প্রপাগান্ডা দিনের পর দিন চলেছে। আমি বলছি যে রাজনৈতিক লড়াই চলছে, সেখানে তৃণমূলের স্ক্যাম নিয়ে প্রতিবাদ হতে পারে, বিদেশ নীতি নিয়ে প্রতিবাদ হতে পারে, বিজেপি কি বলছে তা নিয়ে হতে পারে। কিন্তু ঘুরে ফিরে আমি দেখেছি যখনই আজকে এটা এই জন্য আরও বেশি প্রাসঙ্গিক আমি ইন্টারভিউতে জিজ্ঞাসা করছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি তিনি বলেছেন যে আমাদের শক্তিশালী হতে গেলে বামপন্থীদের এবং বামদের আমাদের একসঙ্গে চলতে হবে। তো আমার মনে হয় প্রত্যাশা করাই যেতে পারে, আমরা করতে পারি যে এরপর আগামী দিনেও হয়তো আবারও কিছু রকম ফলস প্রপাগান্ডা নিয়ে রাস্তায় দেখতে পাওয়া যাবে, একটা বৃহত্তর জোটকে হাঁটছে। তিনটে এর আগেও তাই করেছিলেন যে অতি বামপন্থী কোনো নেত্রী তিনি সংসদে গেছেন, যিনি বহুদিন ধরে কোনো একটা সাম্প্রদায়িক দলের জেনারেল সেক্রেটারি ছিলেন, তিনি মন্ত্রী হয়েছেন। ওটা একটা মেল্টিং পট ছিল, যে কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্যে অতি বামপন্থী, জেহাদি মৌলবাদ, বামপন্থী সবাইকে নিয়েই, আমি নাম বলতে পারি, নাম বলাটা ভালো লাগবে না, এক একটা করে বামপন্থী যারা মানে সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন এরকম কোনো বামপন্থী নেতা তাদের দলে এসেছেন, সংসদ হয়েছেন। অতি বামপন্থী, বহুদিন ধরে উনি অতি বামপন্থী আন্দোলন করেন, তারা করেছেন। তেমন জেহাদি মৌলবাদী যে সংগঠন, সেই ধরনের মৌলবাদী সংগঠনের যারা, তারাও এসেছেন। এটা একটা সে তো সূত্রপাত করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের সময় তার আগে ব্রাত্য বসু থেকে শুরু করে দোলা সেন, তাদেরই বা ব্যাকগ্রাউন্ড কি? তারা তো বিভিন্ন মানে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস ঘরানা থেকে আসেনি। যে আমার প্রশ্ন হচ্ছে এই তিনটে মিথ, একদিকে হচ্ছে স্বাধীনতা সংগ্রাম নিয়ে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, সেকেন্ড হচ্ছে সাভারকার, একদম আমি বলছি কি যারা রাজনীতি হয়তো প্রথম পাঠ নিচ্ছেন বা হয়তো 18 বছর পাশ করছে বা হয়তো যাদবপুর থেকে সদ্য বেরোচ্ছে, না ব্যাকগ্রাউন্ড জানে, না সিলেবাসে কোনোদিনও ছিল। যাদবপুর থেকে আমিও পাস করেছি। সেটা তো এখনো পর্যন্ত মানে আপনারা এত বছর পাশ করে গেছেন, কিন্তু ঘটনাচক্রে আমি জানি না যে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে যাদবপুর তো নাকি ভীষণ রকম একটা আতঙ্কপুর নাকি তার কাছে। একেবারেই না, যাদবপুরের রেজাল্ট দেখুন। যাদবপুরের একেবারে সামান্য কিছু সংখ্যক তাদের নুইসেন্স ভ্যালু আপনারা দেখতে পান। যাদবপুরটা আলাদা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে শিখরে নিয়ে গেছে পড়াশোনায় বা ইয়েতে, তাতে একটা সাধনা আছে না। আসল যাদবপুর সেটাকে দেখানোই হয় না, কারণ তার কোনো নুইসেন্স ভ্যালু নেই।
ঠিক। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনগুলোতে তাদের মূলত দিনের পর একদম দিনের যে সাধনা, ঠিক। তারা গোপালচন্দ্র সেন, ত্রিগুণা সেন, অমিতাভ ভট্টাচার্য, তারা কি সাধনা করেছেন যে তারা নিজেরা মেশিন বানিয়ে বানিয়ে একটা একদম। এবং ওয়ার্কশপ সায়েন্স তৈরি করে, ডিসিপ্লিনেও মানে ফিজিক্সে ম্যাথমেটিক্সে সেখানেও সায়েন্স statistics- ডিসিপ্লিনেও, ইঞ্জিনিয়ারিং সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সেও অনেক ভালো কাজ হয়েছে। আমি কোনো ডিসিপ্লিনের খারাপ কথা বলছি না, কিন্তু যেমন সোশ্যাল সায়েন্সের ডিসিপ্লিনে শ্রী অরবিন্দের উপরে একটা 5 বছরের প্রোগ্রাম ছিল, সেটা কেউ কোনো তার নিউসেন্স ভ্যালু নেই, না। তাই কেউ দেখায় না। ঠিক ঠিক। সোশ্যাল সায়েন্স এরকম অনেকগুলো ছিল। আসল যাদবপুরকে দেখানোই হয় না। মানে ওই মানে একটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ইউনিভার্সিটি চত্বরের মধ্যে একজন উপাচার্য শিক্ষার জন্যে তিনি প্রাণ দিয়েছেন, সেটা যাদবপুরে। আমরা গর্ব করে বলি যে গোপালচন্দ্র সেনের চাপরাস যদি আমরা বইতে পারি তাহলে আমরা ধন্য হয়ে যাব। তাই গোপালচন্দ্র সেনের কথা আপনারা বলবেন না? গোপালচন্দ্র সেন তো ওখানেই প্রাণ দিয়েছেন শিক্ষাকে রক্ষা করার জন্য। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বলে একটা ব্র্যাকেট দিয়ে দেওয়াটা ঠিক নয়। নিঃসন্দেহে না, এটা এটা ডেফিনেটলি এটা সবসময় সেখানকার কৃতি ছাত্রছাত্রীরা অনেকেই বলেন, ইনফ্যাক্ট যারা বিদেশে রয়েছেন তারাও বলেন। কিন্তু একটা একটা অংশ, একটা পার্টিকুলার অংশ, সেটা আপনিও নিজে বুঝতে পারছেন আমি কোন অংশটার কথা বলছি, যেখানে বারবার করে সে জিনিস একাধিক কিছু ঘটনা ঘটেছে এবং সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা কখনো কেউ করেনি। আমি জানি না কেন সরকারের দিক থেকে বোধহয় একটুখানি সদর্থক মানসিকতা থাকলে আমার মনে হয় আজকে সেইটুকু একদম নিখুঁত করে দেওয়া যেতে পারতো এরকম বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয়। এবং এই যে বিষয়গুলো, এক হচ্ছে মানে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, দুই হচ্ছে সাভারকার, তার সম্পর্কে ভুল ন্যারেটিভ যত্ন সহকারে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত চালিয়ে যাওয়া হয়েছে, আর 3 নম্বর হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন না করার এরকম একটা অপব্যাখ্যা, যেখানে নিয়ম ছিল সেই সময়, রীতিমতো আইন ছিল, দুমদাম করে যে কোনো প্রতিষ্ঠানের ওপরে পতাকা তোলা যেত না। আমার প্রশ্ন যে শুনে যে এই যে ফলস ন্যারেটিভ, মানে সংঘ ক্যামেরার বাইরে মানুষের সঙ্গে মিশে রাজনৈতিক মঞ্চের আড়ালে কাজ করে এসছে, কিন্তু এখন কি সময় এসেছে, যেহেতু সরকার আপনাদের পরিপন্থী এবং অনুকূলে আপনাদের ভাবনা চিন্তাকেও রেসপেক্ট করছে, সেই জায়গা থেকে যে এই বেসিক জিনিসগুলো রেকটিফিকেশন করার কি দরকার বলে মনে হচ্ছে এখন, অন্তত সিলেবাস হোক বা কিছু হোক? রাজনৈতিক ক্ষমতা পক্ষে আছে না বিপক্ষে আছে? রাজনৈতিক ক্ষমতা, আমরা এত বছর ধরে সংঘ নিরন্তর তপস্যা করে এসছে, কোনো রাজনৈতিক শক্তির কথা ভেবে বা রাজনৈতিক সহযোগিতার কথা ভেবে করেনি। তাই কোনো রাজনৈতিক দল যারা ভারতবর্ষের গণতন্ত্রকে বিশ্বাস করে, তাদের সকলের সঙ্গেই আমাদের সম্পর্ক রাখতে কোনো আপত্তি নেই। কারণ গণতান্ত্রিক ভারতবর্ষকে বাঁচতে গেলে গণতান্ত্রিক পদ্ধতিকে বাঁচাতে হবে। আমাদের দেশের গণতন্ত্র, সব রকম ভাবনা, সব রকম দলের মানুষ থাকবেন, তবেই গণতন্ত্র থাকবে, এটা তো চীন নয়। ইনফ্যাক্ট এটা এই ভাবনা চিন্তা, এই আপনাদের ভাবনা চিন্তাটারও অপব্যাখ্যা করা হয়েছে, যে আপনারা যখন বলেছেন যে যারাই সরকারে আছে আমরা সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত বা সব রকমভাবে তাদের পাশে থাকতে, এটাকে অপব্যাখ্যা করা হয়েছে যে তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করার পরও সংঘ বলেছে মমতার পাশে আছি আমরা। ইন্দিরা গান্ধী যখন পাকিস্তানের সঙ্গে লড়াই করেছিলেন তখন সংঘ বলেছিল ইন্দিরা গান্ধীর সঙ্গে আছে। যখন চীনের সঙ্গে যুদ্ধ হয়েছিল তখন পূজনীয় গুরুজিকে মিটিংয়ে ডাকা হয়েছিল। সেই বৈঠকে কেউ অন্য দলের সদস্য বলেছিলেন আপনার সরকার, নেহেরুজিকে। গুরুজি বলেছিলেন আগে বলুন আমার সরকার। ঠিক, সরকারটা আমার সরকার, দেশের সরকার। তাই জন্য আমরা সবসময় মনে করি যে দেশটা আমার, নেশন ফার্স্ট। তার জন্য এটার মধ্যে কে কি বললেন কিছু যায় আসে না। যখন চীন ভারতবর্ষকে আক্রমণ করেছে তখন সব কিছু ভুলে ভারতবাসী হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সরকারের সঙ্গে ছিল। ঠিক তেমনই যখন বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ হয়, এবং সেই সময় কংগ্রেস সরকার ছিল, ইন্দিরা গান্ধী সরকার ছিল, সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পূর্ণ সহযোগিতা করেছে। আমাদের স্বয়ংসেবকের প্রাণ গেছে। চুরকা মুর্মু, একটি সাঁওতাল ছেলে, সে নিজের জীবন দিয়েছে দেশের দিয়ে করার জন্য। উত্তরবঙ্গের দিনাজপুরে চক্রামপুর গ্রামে একটি সাঁওতাল ছেলে চুরকা মুর্মু, সে দেখলো যে খান সেনারা এগিয়ে আসছে আর সামনে প্রচুর গোলা বারুদ আছে, ওইটা পেয়ে গেলে তাহলে আর ওরা মানে ভারতীয় সেনারা প্রতিরোধ করতে পারবে না। চুরকা ওই সব গোলা বারুদ
আস্তে আস্তে করে টেনে টেনে দড়ি দিয়ে টেনে টেনে জলে ফেলে দিচ্ছিল। একটি ছেলে, সাঁওতাল ছেলে, যে সংঘের একটা শাখার মুখ্য শিক্ষক ছিল চুরকা মুর্মু, শেষ যে পেটিটা যখন ফেলতে যায়, খানসেনারা তাকে দেখে ফেলে, গুলি করে। চুরকা মুর্মু ওখানে বলিদান, প্রাণ বলিদান হয়। তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখাতেই এটা শেখানো হয়। দেশ সবচেয়ে প্রথম, নেশন ফার্স্ট, দেশের জন্য সবকিছু দেওয়া হয়। তাতে সরকারে কে থাকলো না কিছু। সরকার তো গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পাল্টাবে, সরকার গণতান্ত্রিক পদ্ধতির এটাই তো মানে গণতন্ত্র। আমরা তো চীনের মতো নয়, আমরা কোনো মানে কমিউনিস্ট দেশের মতো নয় যে তারপরও তো আরএসএস কে বহুবার মানে ব্যান করা, বয়কট করা, এই ধরনের এই স্ট্রাগলগুলো তো আপনাদেরকে ফেস করতে হয়েছে। যারা সত্যিকারের আরএসএস কে জানেন, শিক্ষিত মানুষ এবং সাধারণ মানুষ, আরএসএস কে বেশিরভাগ লোক জানে। আপনি যখন ধরুন সংবাদ জগতের সঙ্গে যবে থেকে যুক্ত হয়েছেন, তার আগে থেকেও যখন কলেজ স্কুলে পড়ছেন, বলুন তো খবরের কাগজে আরএসএস এর নামে ভালো কথা কখনো পড়েছেন? না। কোনো টিভিতে প্রাইম টাইমে আরএসএস সম্পর্কে একটা ভালো প্রোগ্রাম কোনোদিন দেখেছেন? তা সত্ত্বেও আমরা বৃহত্তম সংগঠন হয়েছি। তার কারণ কি বলুন তো? আপনি ব্যক্তি জীবনে আরএসএস কে দেখেছেন, একটা মানুষ তার নিজের পাড়ায় আরএসএস কে দেখেছে, বলেছে সাম্প্রদায়িক। আরে একটা মুসলমান ছেলে অসুস্থ হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করার জন্য সারা রাত ধরে আরএসএস এর ছেলেটা রাত জেগেছে। আরএসএস এর যা যা টিভিতে বলে, কাগজে পড়ে, ব্যক্তিগতভাবে একজন আরএসএস এর লোককে তারা কখনো তা দেখেনি, মেলানো যায় না। তার জন্য মানুষ আরএসএস কে যা দেখেছে সেই হিসেবে তাদেরকে বিশ্বাস করেছে, তাদের সঙ্গে এসেছে। তার জন্য একেবারে প্রথম থেকেই যে প্রচার করে বা আরএসএস এর নামে কিছু বলে এরা কিছু লাভ করতে পারেনি। আমি যেমন বললাম, আপনি জীবনে কখনো খবরের কাগজে আরএসএস এর সম্পর্কে ভালো কথা পড়িনি। না, আমরা তো সেই জন্য এখন আলাদা করে বাড়তি করে এটাকে ফোকাস করছি সেই জন্য। কিন্তু ন্যাচারালি আমি বুঝতে পারছি যে এত বছর ধরে মানে এটা হয়ে আসে, মানুষ যা পড়ে সেটা বিশ্বাস করে না, এটা হয়ে আসেনি। ইনফ্যাক্ট আমরা যখন কেরিয়ার শুরু করেছি, আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি, আমি বহুবার বলেওছি এর আগে, তখন হিন্দু শব্দটাকে বলা হতো সাম্প্রদায়িক। হিন্দু শব্দ লিখবে না মানে খবর কাগজের ক্ষেত্রে, আর টেলিভিশনের পরবর্তীকালেও তাই দেখেছি। না, আমার প্রশ্নটা একই জায়গায় রইল যে বেসিক যে জিনিসগুলো আমার মনে হচ্ছে এখন এইভাবে এই জায়গা থেকে সাংবাদিক হিসেবে, যে যখন খবর ফ্যাক্ট চেক করতে গিয়েছি, যখন আরও পড়াশোনা করেছি, ভুল অপব্যাখ্যা করা হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে যে সেই জিনিসগুলোকে এবার অন্তত মানে একটুখানি হয় সিলেবাসে বা কোথাও আলোচনাতে মানে একটু করে হিন্দু শব্দটা মধ্যে কোনো লজ্জার কিছু নেই। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছেন পরিচয় গ্রন্থে, আত্মপরিচয় বলেছেন হিন্দু, আমি হিন্দু। সেটা বলতে যদি আমার লজ্জা হয়, তাহলে আমার কিছু করার নেই, তাহলে আমাকে পাস্টে যেতে হবে, অতীতে যেতে হবে। আর সেখানে গিয়ে লড়াই করার মতো আমি উকিলও পাবো না, আপিল করার লোকও পাবো না। তাই আমার জাতিগত পরিণামই হিন্দু বা ভারতীয়, এটা আমার জাতিগত পরিণাম, এটার মধ্যে লজ্জার কিছু নেই। এই হিন্দু, এটা এই ধরুন বন্দে মাতরম যখন লেখা হচ্ছে, আনন্দমঠ যখন লেখা হচ্ছে, যখন স্বামীজি বলছেন আমি তো হিন্দু সন্ন্যাসী হিসেবেই গেছেন, তাতে তারা লজ্জা পেতেন না? লজ্জা পেতেন নাকি? স্বামীজি যখন বলছিলেন যে আই গো ফর টু প্রিচ এ রিলিজিয়ন of which Buddhism is nothing but a rebel child, Christianity is a distant echo, তো হিন্দুত্বের কথা বলেছেন, হিন্দু ধর্মের কথা বলেছেন, তো উনি কি লজ্জা পেয়েছেন? তো এই লজ্জা পাওয়ার কিছু নেই। হিন্দু, অটল বিহারী বাজপেয়ীজি খুব ভালো একটা কথা বলতেন যে এই দেশটা সেকুলার, এই দেশে অন্য কোনো ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে, সেটা কোনো পলিটিক্যাল পার্টির জন্য নয়, সেটা বিজেপির জন্য বা কংগ্রেসের জন্য নয়। হিন্দু মেজরিটি বলে এখানে যতদিন হিন্দু মেজরিটি থাকবে, 85% মানুষ হিন্দু, ততদিন আপনি নিশ্চিন্ত থাকুন যে কোনো ধর্মের মানুষের, কোনো সংখ্যালঘু মানুষের কোনো রকমের উৎপীড়ন হবে না। হিন্দু যদি সংখ্যাগুরু না থাকে, যেমন বাংলাদেশে হয়েছে, তখন যারা সংখ্যালঘু মানুষ তাদের উপরে উৎপীড়ন হবে। হিন্দু সংখ্যাগুরু থাকলে কখনো কোনো সংখ্যালঘু মানুষের উপরে উৎপীড়ন হবে না। হিন্দু সংখ্যালঘু থাকলে হিন্দুদেরও গালিগালাজ করা যায়, সেটাও সেই অপশনটাও তৈরি থাকে, তার জন্য ধর থেকে মাথা আলাদা হয়ে যায় না, এটা তো বরাবর। আর সাম্প্রতিক সময়ে বেশ কিছু চেঞ্জেস আমরা দেখছি ঝড়ের গতিতে। কিছু আগের সরকারের ভয়ঙ্কর কিছু বিকৃতি রেকটিফিকেশনও দেখলাম,
সেটা হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে সেই দুখানা পাওয়ালা মূর্তি থেকে শুরু করে, আর মেসির এত বড় 70 ফিটের মূর্তি, যেটা মেসি না ঋত্বিক কেউ আজ অব্দি সেটা ডিকোড করতে পারেনি, সেটা লাস্ট 3-4 দিন ধরে দুলছিল। তো এই রেকটিফিকেশনগুলো নিয়ে এই সরকারকে কিরকম মার্কস দেবেন আপাতত? যদিও সরকারের too থেকে বড় early। কথা কিন্তু দেখুন, আমি সমাজকে বলবো যে এখানে বাংলার রবীন্দ্রনাথের বাংলা, জীবনানন্দের বাংলা, তাই এই বাংলায় যারা বুদ্ধিজীবী, যারা শিল্পী সাহিত্যিক, তারা নিজেরা মনে করেন, তারা কি করছিলেন তারা বলেননি কেন? ঠিক। তারা মনে করেননি যে এটা কুরুচিকর হচ্ছে? তারা তাদের বলার তাদের কি কি হারাতে পারতেন? এই যে বুদ্ধিজীবী বা শিল্পী সাহিত্যিক, তাদের দায়টা কিন্তু কম নয়, যে সরকারি থাকুক না কেন। না, এখন তো তারা সবাই বলছেন জিষ্ণুদা যে তারা নাকি খুব ভয় পেয়েছিলেন। মানে আমি জানি না যে 15 বছরে এত ভয় কি করে হতে পারে, মানে তাহলে তো আমাদেরও খুব ভয় ভয় আর কি, চ্যানেলে মুখ বন্ধ করে বসে থাকতে হতো। মানে তারা নাকি এত ভয় পেয়েছিলেন, তারা নাকি বলতেই পারেননি। তাই মানে সমস্ত বিকৃতি, ভাষার ক্ষেত্রে, স্কাল্পচারের ক্ষেত্রে, মানে স্থাপত্যের ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলোকে তারা এন্ডোর্স করে গেছেন। আমি মনে করি যে ধরুন কেউ পয়সা চুরি করছেন, তা সে একজন অসৎ ব্যক্তি। সমাজ মুষ্টিমেয় অসৎ ব্যক্তির জন্য খারাপ হয় না। সমাজ সৎ মানুষ, শিক্ষিত মানুষ, তারা যদি নীরব নিষ্ক্রিয় থাকে তাহলে সমাজ বেশি খারাপ হয়। তাই আপনি যতই যাকে বলুন না কেন, এই এতদিন পর্যন্ত এই পাপ আমাদেরকে সহ্য করতে হয়েছে, এই যে সাপ আমাদের উপরে ছিল, তার জন্য বুদ্ধিজীবী, শিক্ষিত, শিল্পী, সাহিত্যিক, তাদের দায় কম নেই। তাই কবি কথাটার একটা সাংঘাতিক মানে আছে। কবি মানে ত্রিকালদর্শী। কবি সত্যি কথা বলে, সত্যির কাছে কবি কখনো বিকিয়ে যায় না, সত্যি কথা বলে। তাই এই যে আমাদের শিক্ষিত মানুষের মধ্যে যেটা স্খলন বলা যায়, যে ধরুন কেউ বললেন একটা দল হেরে গেছে, আরে হেরে যেতেই পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে হেরেই যেতে, তা 62টা মানুষকে খুন করে দেবে? আর একজন যে অভিনয় করেন, যে রূপালী পর্দায় দাঁড়ান, তিনি সেলিব্রিটি, তিনি বলবেন যে রোগড়ে দেওয়া হচ্ছে মানুষগুলোকে, নিরীহ মানুষগুলোকে একটা রাজনৈতিক দল করার জন্য খুন করা হচ্ছে। ঠিক। আমি মনে করি একজন রাজনৈতিক নেতার যতটা না পাপ, এই মানুষটা তার থেকে বেশি বড় পাপ করেছেন। 100 বার। যে শিক্ষিত মানুষ, যিনি সেলিব্রিটি, যাকে লোকে দেখে রূপালী পর্দায়, তিনি বলতে পারেন যে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, রোগড়ে দেওয়া হবে। 2রা মে রোগড়ে দেওয়া রগরানি দিবস ঘোষিত হোক, রগরানি দিবস ঘোষিত হোক। এবং সেই পরমব্রত যখন ক্যামেরার সামনে বলছেন যে আমি দাঁতে দাঁত চিপে সহ্য করেছি আমার সন্তানের মুখ চেয়ে, তার সন্তান 2021 সালে হয়ইনি। মানে এগুলো মানুষ তো বুঝতে পারছেন আস্তে আস্তে। এগুলো একটা বড় বিষয়। আমি সমাজের কথা যে বলছিলাম, যে রাজনৈতিক শক্তির, আমি মনে করি ভারতীয় গণতন্ত্রের এটাই সাফল্য যে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক প্রক্রিয়াতেই পাল্টানো উচিত। এবং ভারতবর্ষের সব জায়গাতেই কিন্তু এরকমভাবে পাল্টাচ্ছে, কখন এই দল আসছে, কখন ওই দল আসছে। এবং রাজনৈতিক দলের ওপরে সমাজ, সেই সমাজের মধ্যে একটা পচন ধরেছিল। একটা উদাহরণ আপনি এখনই দিলেন, যে একজন সেলিব্রিটি, রূপালী পর্দার একজন মানুষ, তিনি এরকম ভয়ানক নৃশংস কথা বলতে পারেন। দিনের পর দিন ধরে পূর্ব বাংলায়, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, মায়ের সামনে মেয়ে ধর্ষিতা হয়েছে, মেয়ের সামনে মা ধর্ষিতা হয়েছে, কত নিদারুণ অত্যাচার হয়েছে। তো এখানে আপনি কখনো দেখেছেন যে তার বিরুদ্ধে একটা মিছিল? না, খুব কম। তারা গাজা ভূখণ্ডের জন্য মিছিল করেছে, নিকারাগুয়ার জন্য চাল একদম। পাঠিয়েছেন, খাদ্যশস্য পাঠিয়েছেন, এখানে জন্য করেননি। এগুলোও কিন্তু পাপ। যে মানুষটা ধর্ষিত হওয়ার সময় কিংবা মারা যাওয়ার সময় বাংলা ভাষায় কাঁদতে কাঁদতে মারা যাচ্ছে, তার জন্য আমার মনের মধ্যে কোনো আমার নিজের মন কাঁদছে না, তার জন্য আমার মনের মধ্যে কোনো অনুভূতি নেই। এইটা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী হিসেবে আমি মনে করি এটা পাপ হয়েছে। এবং আপনি বললেন যে কবি মানে ত্রিকালদর্শী। উত্তরপ্রদেশের কোথায় কি ঘটনাকে কেন্দ্র করে এখানকার কবিরা সেই সময়তে ত্রিশূল, তার উপরে নিরোধ পড়ানোর অনেক কিছু উদাহরণ সেই সময় টেনেছিলেন। কিন্তু শামশেরগঞ্জ, ধুলিয়ানে যেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হলো, তারপর একটা কবিতাও পাওয়া যায়নি। এবং উল্টে আরো ভয়ঙ্কর হচ্ছে, যে দলের তারা সদস্য ছিলেন, সেই দল, তারাই ওখানে তার যারা হত্যাকারী, তাদের হয়ে আইনি লড়াই লড়ছে। কি পরিহাস, অদ্ভুত পরিহাস। ঠিক,
তো এটা বোধহয় মানে কোথাও এই অবক্ষয়টা এই চলছিল। অবক্ষয়টাই সবচেয়ে বড় বিষয়। আমি মনে করি রাজনৈতিক বোঝাপড়ার থেকেও বেশি বড় বোঝাপড়ার দরকার আমাদের সাংস্কৃতিক জগতে, মূল্যবোধের জগতে। এবং বাঙালি আনা, প্রকৃত বাঙালি এরকম ছিল না। বাঙালি সাহসী ছিল, ঠিক। বাঙালি সাহসী ছিল। যে মাস্টারদা সূর্য সেনকে ধরিয়ে দিয়েছিল, সেই তার স্ত্রী কিন্তু জানতেন কে তার স্বামীকে মেরে গেছে, কিন্তু মরার আগের দিন পর্যন্ত নাম বলেনি। সেই 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 মানে যে সেই বাঙালি সেই তাহলে বাঙালি মানে শুধুমাত্র আমি একটু ভাতা পাবো, একটু অ্যাওয়ার্ড পাবো, হ্যাঁ। একটু সরকার থেকে অনুদান পাবো। আমি বলছি একদম সর্বশেষ সাক্ষাৎকার একটা আমার মনে পড়ছে, তিনিও কবিতার জগতে প্রথম সারিতে তার নাম আসে, জয় গোস্বামী। তিনি বলছেন যে আমাকে রাজার হয়ে কথা বলতেই হবে, আমি আমার বিপদে আপদে তার থেকে, রাজার থেকে আমি অনুদান পেয়েছি, তাই আমি রাজার হয়েই কথা বলবো, অন্য কোনো কথা বলবো না। তিনি বলছেন সাক্ষাৎকারে। মানে এইটা এই দেখুন, এই যে কোনো জিনিসগুলো হ্যাঁ এরকম শ্রদ্ধেয় মানুষেরা যারা ওই কা কা ছি ছি করেছিলেন, হ্যাঁ মঞ্চে ওঠে মঞ্চে ক্যাকাছিচি উঠে করেছিলেন, তারা জানেন না যে পূর্ব বাংলা থেকে যারা অত্যাচারিত হয়ে এখানে আসছেন, সেই উদ্বাস্তু হিন্দুদের নাগরিকত্ব দেওয়া দরকার কি না? তারা ওই আমরা অন্য কোথাও যাব না বলে নাটক করছেন। তারা জানেন না যে এখানে হিন্দুদের নাগরিকত্ব দেওয়া দরকার কি না? একজন উদ্বাস্তু হিন্দু যে অত্যাচারিত হয়ে ওখান থেকে এখানে এসেছেন, তার নাগরিকত্ব দেওয়াটা তো এখানকার অধিকারের মধ্যে পড়ে, তার অধিকার। নাহলে সে যাবে কোথায়? আর অনুপ্রবেশকারী যে অন্য কারণে, যেমন শাকিল আহমেদ ওখান থেকে এখানে এসে স্লিপার সেল তৈরি করেছে। তা আমি একজন হিন্দু উদ্বাস্তু, আমি প্রাণ বাঁচাতে, মা বোনের ইজ্জত বাঁচাতে এখানে এসেছি, আমার সঙ্গে শাকিল আহমেদকে একসঙ্গে দেখা হবে? এটা ওই কবি, ওই সাহিত্যিকেরা বোঝেন না, যারা পূর্ব বাংলা থেকে তাদের মা বাবা এসেছেন, তাদের করে এসেছেন। এটা পাপ। এই পাপের প্রায়শ্চিত্ত আমাদের করা উচিত। আমরা সকলেই কোনো না কোনোভাবে এটার সঙ্গে, তখন যারা প্রতিবাদ করেননি, সেটা যত বড় শিল্পী, সাহিত্যিক বা বুদ্ধিজীবী হন না কেন, রবীন্দ্রনাথ বলতেন না, সেই দাঁড়াও এই মানহারা মানবীর ধারে, বলো ক্ষমা করো। এই ক্ষমা করো কথাটা বলা উচিত। আজকে যাদের কথা বলছেন, সমাজের তথাকথিত সেলিব্রিটি, কবি, সাহিত্যিক, তাদের এই মানহারা মানবী যে বাংলা বঙ্গজননী, তার সামনে দাঁড়িয়ে বলা উচিত ক্ষমা করো। ঠিক। আমি জানি না যদিও আদৌ সেই রিয়েলাইজেশন হচ্ছে কিনা বা বোধোদয় হচ্ছে কিনা, কিন্তু এটুকু নিশ্চিত অন্তত সরকারের মতো চলবে, কিন্তু সংঘের যে কাজ মানুষ গড়ার এবং সমাজ গড়ার, সেখানে কোনো বিরতি নেই, সে কাজ একই রকম ভাবে চলতে থাকছে। সরকারের কোনো সম্পর্ক নেই। আমাদের মানুষ গড়ার কাজ ইংরেজ থাকার সময় থেকে আজ পর্যন্ত একইভাবে হয়েছে, এবং আমরা যত দিন যাচ্ছে তত বেশি মানুষের ভরসা পেয়েছি। মানুষ আমাদেরকে দেখেছেন, এবং এখনও আমি মনে করি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যে আসবেন, তাকে ভেবেই আসতে হবে, সে কিছু পাবে না। সে কিছু না পেয়ে দেশমাতৃকার জন্য কিছু করার জন্য যদি আসতে চায়, আসুক, এবং সঙ্গে করে যদি কিছু নিয়ে আসে, অর্থ, তার সময়, সেটাও এই দেশমাতৃকার জন্য দিতে হবে। এটাই আমাদের কাজের মূল থাম্ব রুল, যে এখানে এলে শুধুমাত্র দিতে হবে, দেশমাতৃকার জন্য দিতে হবে। এবং তার জন্য কোনো প্রচার বা সোশ্যাল মিডিয়া বা আলাদা করে কোনো পেজ, প্রোফাইল, এসবের কোনো দরকার নেই সঙ্গে। না, দুষ্প্রচার যেটা, যেমন আপনি একটু আগে বললেন স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে, কিংবা আরো অন্যান্য বিষয়, সেগুলো মনে হয় সেগুলো তো অবশ্যই সব আজকের বাচ্চারা, মানে আজকের যারা ছেলে মেয়ে, জানানোর দরকার তাদের, তারা নিজেরাও এগুলো নিয়ে চর্চা করে তাদের মতো করে, তাদের ভাষায়। ধরুন আজকে যদি আপনি একটা ছেলের কাছে, ধরুন কোনো মিলেনিয়াল একটি ছেলে বা জেনজির একটি ছেলে, সে তাকে উত্তরণ চায়, ঠিক, সে ডেভেলপমেন্ট চায়, সে চায় যে পশ্চিমবঙ্গে তার ভালো চাকরির ব্যবস্থা হোক। সে আইটি ইঞ্জিনিয়ারিং করেছে, সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে, সে ইংরেজিতে মাস্টার্স করেছে, সে এখানে কলকাতাতে তার নিজের জীবন কাটাতে চায়। তার জন্য পশ্চিমবঙ্গকে ঢেলে সাজানো প্রয়োজন। তাদের কাছে যেমন দেশমাতৃকার জন্য দেশভক্তির দরকার, তেমন দেশটা পরম বৈভবশালী হওয়া দরকার। একদম। এইটার যে সেটা সায়েন্স টেকনোলজিতে, সেটা বাইরে থেকে এখানে ইনভেস্টমেন্টের জন্যে,
এখানে কাজের জন্যে, পড়াশোনার পরিবেশ, বেসিক এডুকেশন। পড়াশোনার পরিবেশ ঠিকমতো হওয়ার দরকার। এটাই কিন্তু উত্তরণ চায় একটি ছেলে বা মেয়ে যে এখন বলুন তার 18 বছর বয়স বা 25 বছর বয়স, সে কিন্তু এই পশ্চিমবঙ্গে একটা নতুন পশ্চিমবঙ্গ চায়, যে পশ্চিমবঙ্গ সত্যিকারেরই ইন্ডাস্ট্রিতে, এডুকেশনে, সব কিছুতে সমৃদ্ধ হবে। আশাবাদী আপনি সেটা হবে, হওয়ার দিকে অবশ্যই, এগোচ্ছে? নিশ্চয়ই। দেখুন, আমাদের এতদিন ধরে বাংলাকে কেউ দমাতে পারেনি। বহু সময়, মানে যদি শ্রী চৈতন্যদেব না আসতেন তাহলে আজকে আমাদের অবস্থা আফগানিস্তানের মতো হতো। ঠিক। স্বামী বিবেকানন্দ যদি না আসতেন তাহলে আজকে দক্ষিণ আমেরিকার যে দেশগুলো তাদের মতো আমাদের অবস্থা হতো। হয়েছে কি? হয়নি। যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন তাহলে আজকে পশ্চিমবঙ্গটাই আমরা পেতাম না। ঠিক তেমনি কেউ না কেউ আসেন এবং বাংলা নিজে আবার নিজের জায়গায় ফিরে আসে। তাই বন্দে মাতরমের বাংলা, জনগণ মন অধিনায়কের বাংলা, সেই বাংলা নিজের ঐতিহ্যে ফিরে আসবে। এখানে চাকরি হবে, এখানে শিল্প হবে, সংস্কৃতি হবে। আর একটু আগে যে বলছিলেন, মানুষের মধ্যে যে শিল্পবোধ, বাংলা বাঙালির যে একটা সাংস্কৃতিক ঐতিহ্য, সেটাও স্থাপিত হবে। বেশ, আজ আপাতত এই পর্যন্তই। অনেক ধন্যবাদ জিষ্ণুদা, নমস্কার।